আজকের গল্প নিমাই গরান। লেখক প্রচেত গুপ্ত। ভ্যান রিক্সার বুড়ো চালক বলল, নিন নামেন। আমি চমকে উঠলাম। নামেন? এখানে কোথায় নামেন? এ তো কিছুই দেখা যাচ্ছে না। এতদিন কেবল গল্পের বইতেই পড়েছি ঘুটঘুটে অন্ধকার, এক ধরনের গা ছমছমে মজা পেয়েছি। সত্যিকারের ঘুটঘুটে অন্ধকার কাকে বলে জানতাম না, এবার বুঝতে পারছি কাকে বলে। বুঝতে পারছি বলার থেকে হাড়ে হাড়ে টের পাচ্ছি বলা ভালো। ভয়ে হাড় হিম হয়ে যাচ্ছে। কিছুই দেখতে পাচ্ছি না, এমনকি নিজেকেও না। আমি আছি তো? ডান হাতটা চোখের সামনে তুললাম। হাত দেখতে পাচ্ছি কই? দুবার গলা খেকারি দিলাম। আওয়াজ শুনতে পেলাম, একটু কাঁপা কাঁপা, কিন্তু আমারই গলা। এবার নিশ্চিন্তি। নিজের গলার আওয়াজ যখন শুনতে পাচ্ছি, তার মানে আছি। ঘুটঘুটে অন্ধকারে মিশে গেলেও মুছে যায়নি। আমি না মুছে গেলে পথ মুছে গেছে। যে পথ দিয়ে এতটা এলাম, সেই পথটা অন্ধকারে গা ঢাকা দিয়েছে। সোনাখালি ঘাট থেকে গোটা পথ এসেছি ভ্যান রিক্সার পিছনে পা ঝুলিয়ে বসে। কোলের ওপর কিডস ব্যাগটা আঁকড়ে আছি। ঝাঁকুনিতে আমি পড়ি, কিন্তু ব্যাগ যেন আমার না পড়ে। ব্যাগে জরুরি জিনিস আছে, মাঝে মাঝে ভ্যান ঠেলতেও হয়েছে। উঁচু নিচু পথ বা গর্তে পড়লে না ঠেলে উপায় কি? সবারই বেশিরভাগ সময়ই আমি একা। কখনো সখনো একজন দুজন উঠছে, নিজের জায়গায় এলে নেমেও যাচ্ছে। 28-30 বছর আগের কথা। তখন সুন্দরবনের গ্রাম, মাটির রাস্তা আর অল্প খানিকটা ইঁট বাঁধানো পথ ছিল। নদী নালার পাশ দিয়ে বন জঙ্গলের গা ঘেঁষে এই পথ চলে গেছে। এই পথটাও তাই, খানিকটা মাটি, খানিকটা ইঁট, খানিকটা আবার কিছুই নয়, শুধুই পথ। কতক্ষণ চলেছি ঠিক করে বলতে পারবো না। ঘন্টা দেড়েক তো বটেই, নাকি তার বেশি হতে পারে। কবজি উল্টে ঘড়ি দেখলাম, লাভ হলো না। ঘড়িতে রেডিয়াম নেই, কিছুই দেখতে পেলাম না। আবার এমনও হতে পারে অন্ধকারে ডান হাত গুলিয়ে ফেলেছি, বাঁ হাতের বদলে ভুল করে ডান হাতের কবজি উল্টেছি। সেখানে ঘড়িই নেই। থাক, এসব নিয়ে মাথা ঘামিয়ে লাভ কি? এতক্ষণ খেয়াল করিনি, এখন বুঝতে পারছি পিছনের পথটা অন্ধকারে মুছে গেছে। তার মানে এখন চেষ্টা করলেও আর ফিরতে পারবো না। ঘুটঘুটে অন্ধকারে কি ভয়ঙ্কর ব্যাপার রে বাবা! মাংকি ক্যাপের ফাঁক দিয়ে মুখ ঘুরিয়ে চারপাশটা দেখলাম। দুপাশটা মাঠের মতো। মাঠ না ক্ষেত? ক্ষেতই হবে। ফসল কাটার পর রুক্ষ সূক্ষ্ম ক্ষেত। অন্ধকার আর কুয়াশা মাখামাখি হয়ে পড়ে রয়েছে দিগন্ত পর্যন্ত। কোথাও আবার জমাট বেঁধেছে, সেখানে জোনাকি। ভ্যান রিক্সা থেকে লাফ দিয়ে নামলাম। নামতে গিয়ে ইঁট বাঁধানো পথে ঠক্কর খেলাম। ভাগ্যিস জুতো পরা আছে, নইলে একটা রক্ত টক্ত বেরিয়ে বিচ্ছিরি কাণ্ড হতো। এ কোথায় আনলে? ভ্যান চালক বলল, এই তো আপনার ঝড়খালি গ্রাম। এটাই ঝড়খালি? কিছুই দেখা যাচ্ছে না ভাই। ভ্যান চালক বিরক্ত গলায় বলল, তারা আমি কি করব? আমি তো আলো এনে দিতে পারবো নি। দেন, ভাড়া দেন, আমায় আবার ফিরতে হবে। দেখলেনই তো অনেক পথ। অন্ধকার খানিকটা চোখে সয়েছে। মনে হচ্ছে একটা চৌমাথার মোড় ধরনের কোথাও এসে পৌঁছেছি। এদিক ওদিক দু চারটে দোকানের মতো ঝাঁপ ফেলা, দূরে কয়েকটা আলোর বিন্দু। গ্রামের বাড়ি, শীতের ঠান্ডা বাতাসে স্যাঁতস্যাঁতে ভাব। আমার যে ভয়টা লাগছে, সেটাও কেমন স্যাঁতস্যাঁতে। আশ্চর্য ভয়, এরকমও হয়? ভ্যান চালক বলল, বাঁ দিকে গেলি নদীর ঘাট, ডান হাতে গ্রাম,
আর সোজা গেলি জঙ্গল। আমি আঁতকে উঠলাম, বিড়বিড় করে বললাম, জঙ্গল? বুড়ো ভ্যান চালক আরও বিরক্ত হলো, বলল, সুন্দরবনে জঙ্গল থাকবে না তো কি হবে? হাওড়া ব্রিজ। গ্রামের লোকজন কোথায়? কাউকে তো দেখতে পাই না। মনে হয় যাত্রা দেখতে গেছে। এ সময়টা যাত্রারই টাইম। এদিক ওদিক মেলারও পালা চলছে। আমি উৎসাহিত হলাম। যাত্রা মানে লোকজন, হ্যাজেকের আলো, বাজনা, ভয় কাটাতে ওই হট্টগোলের মাঝখানে একবার ঘুরে এলে ভালো হয়। বললাম, কোথায় যাত্রা হচ্ছে? ভ্যান চালক বলল, কে জানে, নদী পেরিয়ে কোথায় আসর বসেছে আমি তার কি জানি। নৌকো আর গ্রাম শুদ্ধ লোক ঝেঁটিয়ে চলে গেছে। গ্রাম শুদ্ধ সবাই যাত্রার আসরে চলে গেছে? ডিসেম্বর মাসের ঠান্ডাতেও আমি ঘামতে শুরু করলাম। কি হবে, সবাই চলে গেছে, তার মানে গ্রাম ফাঁকা? ভ্যান চালক বলল, আপনি দেখি মহা ফ্যাচাং করেন। যারা যায়নি তারা কি ঠান্ডায় জেগে বসে থাকবে? দোর বন্ধ করে ঘুমিয়ে পড়েছে। দেন, ভাড়া দেন দেখি, আমায় ছাড়েন। পথ ভালো নয়, শীতের রাত, চোর ডাকাতির ভয় আছে। তাছাড়া, আমি থতমত খেয়ে বললাম, তাছাড়া কি? ভ্যান চালক এবার ধমক দিয়ে বলল, তাছাড়া কি জানি নে, তবে জায়গা ভালো নয়, পথে একা থাকা ঠিক না। ভাড়া মিটিয়ে দিতে দিতে ভাবলাম, এই ভ্যানেই ফিরে যাই, বুদ্ধিমানের কাজ হবে। এই ঘুটঘুটে অন্ধকারে জল, জঙ্গল, মাঠ, ক্ষেতের মাঝখানে একা থেকে যাওয়াটা বিরাট বোকামি হচ্ছে। তার থেকে সোনাখালির ঘাটের ফিরে যাই, রাতটা ওখানে কাটিয়ে কাল সকালে নদী পেরিয়ে কলকাতার বাস ধরে যাব। পরক্ষণেই মনে হলো, এত দূর এসে ফিরে যাব, কাজটা ঠিক হবে না। একটা দায়িত্ব নিয়ে এসেছি, না থেকেই যাব, যা থাকে কপালে কাজ সেরেই যাব। একটা রাত পাখি হুই হুই ডাক দিতে দিতে মাথার উপর দিয়ে উড়ে গেল। ঝনঝন আওয়াজ করে ভ্যান রিক্সা ফিরে গেল। যাবার সময় বুড়ো মানুষটা বলে গেল, সাবধানে যেও বাপু, জায়গা সুবিধের নয়। জায়গাটা সুবিধের নয়, বুকের ধুকপুকানি বাড়ল। এমনিতেই আমি একজন ভীতু মানুষ। ব্যাগ থেকে টর্চ বের করলাম। ওই আলোটুকুকেই মনে হলো অনেক। কপাল ঠুকে হাঁটা শুরু করলাম। গ্রামটা কোন দিকে যেন? ডান দিকে? না না, ডান দিকে তো নদী, তবে কি সোজা? ওরে বাবা, সোজা তো জঙ্গল। উফ, মরতে কেন যেই চাকরি করি। চাকরি ভালো, ফরেস্ট ডিপার্টমেন্টের কাজ, তবে সবে চাকরি পেয়েছি, বয়স কম, এই কাজটা আমি আগ বাড়িয়ে দিয়েছি। বেড়ানোর লোভ ছিল। বেড়ানো যে এমন হাড় কাঁপানো ঠান্ডা আর ঘুটঘুটে অন্ধকারে হবে আমি কি তা চাই জানতাম? কাজ সহজ, সুন্দরবনের ঝড়খালি গ্রামে একটা আর্জেন্ট চিঠি পৌঁছে দিতে হবে। এখানে পোস্ট অফিসে ভরসা নেই, শহরেরই ঠিকমতো কাজ করে না তো জঙ্গল। পিয়নদের হাতেও চিঠিটা পাঠাতে রাজি হচ্ছিল না অফিস। একটা পথ বলে কথা, যদি হারিয়ে টারিয়ে ফেলে, রেসপন্সিবল কাউকে চাই। চিঠি ঠিক সময়ে ঠিক লোকের হাতে যেন গিয়ে পৌঁছয়। শেষ পর্যন্ত ঠিক হলো, এক কপি ডাকে যাবে, এক কপি যাবে হাতে। কিন্তু কে যাবে? আমি এগিয়ে গিয়ে বললাম, আমায় দিন স্যার, সুন্দরবনের ওদিকটা যাইনি কখনো। কাজেও হবে, আবার বেড়ানোও হবে। সেই চিঠি নিয়েই যাচ্ছি। আমার ব্যাগে যত্ন করে সাবধানে রাখা আছে। চৌমাথা পেরোতে মানুষের দেখা মিলল, কম্বল মুড়ি হাতে হ্যারিকেন নিয়ে ধীরে সুস্থে চলেছি। হাঁটার মধ্যে একটা খোঁড়ানো ভাব, ডান পা টেনে টেনে চলছে। আমি হাঁক পারলাম, এই যে ভাই, এই যে ভাই, শোনেন একবার। কম্বল মুড়ি থমকে দাঁড়ায়। আমি বলি, আচ্ছা, নিমাই গরানের বাড়িটা কোন দিকে বলতে পারেন?
কম্বল মুড়ি থমকে দাঁড়ালো, খ্যাস খ্যাসে গলায় বলল, কোন নিমাই? খয়ের পাড়ার? আমি বললাম, তা তো বলতে পারবো না, নিমাই গরান, গত বছর পৌষ মাসে বাঘ। কম্বল মুড়ি ফোঁস করে নিঃশ্বাস ফেলল। অন্ধকারে লোকটার মুখ দেখতে পাচ্ছি, আবার পাচ্ছিও না। বলল, তাই বলুন, বাঘ নিমাই? আমি যেন ধরে প্রাণ পেলাম। বললাম, ঠিক বলেছেন। 52 বছরের নিমাই গরান ছিল সরকারি জঙ্গলের পাহারাদার। গত বছর ঝড়খালির জঙ্গলে বাঘের সঙ্গে লড়াই করতে গিয়ে মারা গেছে। ঘটনার দিন সকালবেলা খাড়ি দিয়ে যাচ্ছিল ডিঙি নৌকা নিয়ে। একাই যাচ্ছিল টহল দিতে দিতে। এদিকটার কাঠচোর চোরা শিকারীদের উৎপাত বড্ড বেশি, সঙ্গে বন্দুকও ছিল। পাশের জঙ্গল থেকে হঠাৎই বাঘ ঝাঁপিয়ে পড়ল। থাবা বসানো নিমাইয়ের ডান পায়ে খাবলা মেরে মাংস তুলে নিয়ে গেল। বন্দুক দিয়ে না মেরে ডিঙি নৌকার বৈঠা দিয়েই বাঘের সঙ্গে লড়াই চালালো নিমাই। এলো পাথাড়ি মারতে থাকে, বাঘ ও বুকে পেটে থাবা বসায়, একসময় জলে লাফ মারে। তখনও ইচ্ছে হলে গুলি চালাতে পারত নিমাই, কিন্তু চালায়নি, বাঘকে চলে যেতে দিয়েছিল। রক্তাক্ত নিমাই গরান নৌকো নিয়ে গ্রামে ফেরে। তাকে নিয়ে হাসপাতালে ছোটে সবাই, কিন্তু অতিরিক্ত রক্তক্ষরণের কারণে একদিন পরেই মারা যায় নিমাই। অনেক দিন পরে ফাইল চালাচালির পর সরকার সিদ্ধান্ত নিয়েছে নিমাই গরানের ছেলের চাকরি দেওয়া হবে। সে শুধু বাঘের সঙ্গে লড়াই করেনি, বাঘটাকে পালাতে দিয়েছে। এই লোকের পরিবারের পাশে দাঁড়াতেই হবে। সেই চাকরির চিঠি নিয়ে আমি এসেছি। 3 দিনের মধ্যেই নিমাইয়ের ছেলেকে কলকাতার অফিসে গিয়ে রিপোর্ট করতে হবে। কম্বল মুড়ির পাশে পাশে আমি হাঁটছি। লোকটার হাতে জ্বলন্ত হ্যারিকেন। অন্ধকার অনেকটা কেটেছে, তার উপর আমি টর্চ জ্বেলেছি। নিমাইবাবুর ছেলে বাড়িতে আছে? কম্বল মুড়ি চুপ করে রইল। আমি বললাম, যাত্রা দেখতে চলে যায়নি তো? কম্বল মুড়ি নিস্পৃহ গলায় বলল, যেতে পারে। তাহলে তো বিপদে পড়বো। ভেবেছিলাম রাতটা তার বাড়িতে থাকবো। আসতে এত রাত হয়ে যাবে বুঝিনি। ক্যানিং লোকালে গোলমাল হলো, বাস মিস করলাম, ফেরিটাও ধরতে পারিনি। সব মিলিয়ে না। কম্বল মুড়ি ফ্যাঁসফ্যাঁসে গলায় বলল, তাতে অসুবিধে কি? বাঘ নিমাইয়ের বাড়িতেই থাকবেন। খুব খুশি হলাম। গদগদ গলায় বললাম, আমি আসলে একটা জরুরি চিঠি নিয়ে এসেছি, ওর ছেলের চাকরির। কম্বল মুড়ি এতে কোনো উৎসাহ পেল বলে মনে হলো না। সে হাঁটতে হাঁটতে বলল, দেখে শুনে আসেন, ঝোপ জঙ্গল যা আছে। ঝোপ জঙ্গলের মতো খানিকটা পেরোতেই বেশ বড় একটা বাড়ির সামনে পড়লাম। মাটির দেয়াল, টিনের চাল, ভিতরে আলো জ্বলছে। আলোর বেশ জোর, মনে হচ্ছে হ্যাজাক। বাড়ি থেকে টুকরো টাকরা মানুষের গলা ভেসে আসছে। আমি হাঁপ ছেড়ে বাঁচলাম। কম্বল মুড়ি হারিকেনটা মুখের ওপর তুলে বলল, এই যে গরানের বাড়ি। আমি হাত বাড়িয়ে হেসে বললাম, ধন্যবাদ দাদা, আপনি না থাকলে এই অন্ধকারে কোথায় যে যেতাম, কী যে হতো এই জল জঙ্গলের রাজ্যে। ঝোঁকের বসে চলে এসে বিপদে পড়েছিলাম। কম্বল মুড়ি আমাকে পাত্তা দিল না। আমার বাড়ানো হাত ধরবার জন্য হাতও বাড়ালো না। যেভাবে এতক্ষণ আসছিল সেইভাবে মুখ ফিরিয়ে চলে গেল, ডান পাটাকে টেনে টেনে হারিকেন থেকে অন্ধকারে আলো ফেলতে ফেলতে। খাওয়া দাওয়ার পর রাতে বাড়ির দাওয়ায় বসে নিমাই গরানের ছেলের সঙ্গে অনেক গল্প হলো। সে তার বাবার গল্প বলল। জানেন তো স্যার, আমার বাবা শুধু জঙ্গল জীবজন্তু ভালোবাসতেন না, মানুষকেও ভালোবাসতেন। রাত বিরেতে বাইরের কেউ গ্রামে এলে তাকে হারিকেনের আলোয় পথ দেখিয়ে বাড়ি চিনিয়ে দিতেন। শীতের রাতে গায়ে থাকতো কম্বল, বর্ষায় মাথায় ছাতা। এত দূর
বলে একটু চুপ করলো ছেলেটি। তার চোখ মুছে বলল, আজ যদি বাবা বেঁচে থাকতো, আমি জানি আজও বাবা একই কাজ করত। শুধু বাঘের থাবায় ডান পাটা জখম হয়েছে বলে পাটা একটু টেনে টেনে চলতো। আপনি কি বলেন স্যার, তাই না? আমি একটু চুপ করে থেকে বললাম, হ্যাঁ হ্যাঁ তাই। আজও তোমার বাবা অন্ধকারে আমাকে পথ দেখালো। দর্শক বন্ধুগণ, যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন। আরও নতুন নতুন গল্প শুনবার জন্যে আবার শীঘ্রই ফিরে আসছি আরও নতুন নতুন সুন্দর সুন্দর আকর্ষণীয় গল্প নিয়ে।